আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিএনপির তাগিদ। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে দুদিনের কর্মসূচি ঘোষণা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক অতিরিক্ত এসপি কাফি 4 দিনের রিমান্ডে। ছাত্রদল নেতা হত্যার সাবেক আইজি মামুন শোন অ্যারেস্ট। বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নে আন্দোলনে যাওয়া অনেকেরই দৃষ্টি হারানোর শঙ্কা। চিকিৎসাধীন অবস্থায় কষ্টের জীবন। বন্যায় কুমিল্লায় ৮২,০০০-এর বেশি বাড়িঘরের ক্ষয়ক্ষতি। কৃষকদের প্রণোদনা ও বিনামূল্যে সার বীজ দেয়া হতে পারে বলছে কৃষি বিভাগ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেয়া সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। এ সময় আগামী 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপনে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আক্তার হোসেনের রিপোর্ট। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপনের বিষয়ে দলের সিনিয়র ও মহানগর নেতাদের নিয়ে যৌথ সভা করে বিএনপি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 2 দিনের কর্মসূচির ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা 2 দিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এটা 14 তারিখে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে জানিয়ে সহযোগিতার কথা বলেন মির্জা ফখরুল। বলেন, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে পতিত স্বৈরাচারের দোসররা শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে মন্তব্য করে শিল্প রক্ষায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন হলেও শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বিদেশে নেওয়া যাচ্ছে না। শারীরিকভাবে একটু সুস্থ হলে এটাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য। এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে
যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রাধান্য পায়। সে সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। খিলগাঁও থানায় দায়ের হওয়া ছাত্রদল নেতা হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা জেলার বহিষ্কৃত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনানের রিপোর্ট। রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু তারা সিনিয়র সিটিজেন এবং বাংলাদেশের পরিচিত এবং সুখ্যাতি অর্জনকারী চেয়েছি। কারণ বিজ্ঞ আদালতে যদি সকল কন্ডিশন পূরণ করে বিজ্ঞ আদালতে নিয়মিত আমরা হাজিরা দিব এবং কোনো অনিয়ম করব না। আমরা বলেছি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিন খিলগাঁও থানায় 2015 সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় নতুন করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। আসামি পক্ষ জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিনের আবেদন মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ। আমরা আরেকটা বিষয়ে আমরা জেল কোড অনুসারে তাকে যেহেতু ডিভিশন দেওয়ার জন্য এবং উনি সিনিয়র সচিব হিসাবে সেই মত অনুসারে জেল সেই সুবিধা দেওয়ার জন্য আমরা। এদিকে আশুলিয়া থানায় হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় বহিষ্কৃত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে জনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে খিলগাঁও থানা পুলিশ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার এলাকার আবদুল্লাপুর সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করা হয়। একই সময় আটক করা হয় আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরীকে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে। চোখে ছিল বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন, কিন্তু সেই চোখের আলো হারাতে বসেছেন ছাত্র জনতার আন্দোলনের অনেক সমর যোদ্ধা। আন্দোলন চলাকালে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়ে পোহাতে হয়েছে নানা বঞ্চনা। আর কখনো চোখে দেখতে পারা না পারার অজানা আতঙ্কের সময় কাটছে এসব ভুক্তভোগীদের। নাজিব বেগ জানাচ্ছেন। ছাত্র জনতার আন্দোলনে অনেক বীর গুলির সামনে দাঁড়িয়েছেন নিঃসংকোচে। জীবন প্রদীপ দিয়ে ঠাঁই করে নিয়েছেন গণমানুষের স্মৃতির মণিকোঠায়। আন্দোলনের ভয়াবহ ক্ষত বয়ে বেড়ানো মানুষের সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে আন্দোলনে যাদের চোখ নষ্ট হয়েছে তাদের দুর্দশা ছাপিয়ে গেছে সবকিছুকে। দুশ্চিন্তা আর হতাশা নিত্যসঙ্গী বরিশাল বিএম কলেজের রহমতুল্লাহর। চিরচেনা মাতৃভূমিকে আর দেখতে পাবে কিনা সে প্রশ্নের উত্তর জানা নেই তার। এখন পর্যন্ত চোখের অবস্থা বেশি ভালো না, তো আমার তো একটা অপারেশন হয়ে গেছে, আর একটা অপারেশন
কাল পরশুর মধ্যে করবে, ডাক্তার এটা বলেছে। তবে আমার চোখের আলো ফিরে আসবে কিনা সেটা ডাক্তার কোনো নিশ্চয়তা দেয়নি। আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েও ভোগান্তির সঙ্গী হয় এসব যোদ্ধাদের। অনেক মানুষ গুলি করছে, কেউ মারা গেছে, কেউ চোখে লাগছে, কেউ পইরা আছিল। তো আমার ছাত্র ভাইরা নিয়ে হসপিটাল ভর্তি করছে, অনেক হসপিটাল ভর্তি লয়ই না, পরে তো এই হসপিটালে ভর্তি লইছে। আমার বলে চোখের অবস্থা ভালো না, ইয়ার 4-5টা মেডিকেল ঘুরছি, ওইখানে কেউ ভর্তি নাই না। আর রাতের 1টা বাজে না 2টা বাজে এখানে আসছি, আর ভর্তি নেওয়া হয়েছে। আর আমার ভর্তি নিচ্ছে, কিন্তু আমাকে হসপিটালে থাকতে দেওয়া যাবে না। কপালে চিন্তার ভাঁজ, অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। আমাদের কর্মজীবন, আমাদের ভবিষ্যৎ, এই একটা জিনিস আমরা সরকারের কাছে আমরা আপত্তি রাখি, যেন আমাদের ভবিষ্যৎ জীবনটা যেন কীভাবে সুন্দর হয়, কীভাবে এই চললে আমরা সুন্দরভাবে চলতে পারবো, যেন সেভাবে করে দেয়। যাদের নির্দেশে ছাত্র জনতার ওপর এমন নৃশংস হামলা, তাদের প্রকৃত বিচার চান তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লায় বন্যায় ৮২,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া গুরুত্বের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও বিনামূল্যে সার বীজ দেয়া হতে পারে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮২,৭৫৫টি ঘরবাড়ি। এর মধ্যে ৮,৬৫৫টি ঘর মিশে গেছে মাটির সাথে। কেউ থাকছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে, অথবা কেউ থাকছেন নদীতে বাঁধের উপর ছাউনিতে। যেদিন বাঁধ ভাঙছে সেদিন ঘর ভাঙছে, মনে করেন খাট ভাঙছে, এরপরে ফ্রিজ ভাঙছে, সবকিছু ভাঙছে, মালাবান সব শেষ, কিছু বের করতে পারছে না করতে পারতে। সরকারের কাছে সব কিছুই চাইতেছি, যা যে দিলে সহযোগিতা করলে আমি গড়টা উড়াইতাম, আজি পুত্রে লিয়ে বাঁচতাম চাই দূরে। গৃহহীনদের ইতোমধ্যে তালিকা করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। টোটাল যে ৮২,৭০০ ঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। দেন আমরা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লিনিক, হসপিটাল ইত্যাদিকেও আমরা এর মধ্যে প্রায়োরিটির মধ্যে আছে। কুমিল্লার ৬৩,০০০ হেক্টর কৃষি জমি বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা প্রায় ১.৫ একর জমিতে চারা তৈরি করছি। এই চারাগুলো আমরা কৃষকদের বিনামূল্যে বিতরণ করব। আর আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেসব এলাকায় বন্যা হয় নাই, বন্যা আক্রান্ত হয় নাই, সেসব এলাকাতে অনেক কৃষকের কাছে কিন্তু বাড়তি চারা আছে। তো আমরা সমন্বয় করে দিচ্ছি, সেখান থেকে অনেকে চারা এনে রোপণের ব্যবস্থা নিচ্ছে। তো এখন তাড়াতাড়ি পানিটা সরা দরকার, তাহলে আমরা চারাটা রোপণ করতে পারবো। সরকারি সহযোগিতা আসার আগেই ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে অনেকেই পাশে দাঁড়িয়েছেন বন্যার্তদের। ক্ষতিগ্রস্তদের দাবি, সরকারিভাবে পুনর্বাসনের কাজ যেন দ্রুত শুরু করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ এখন ঊর্ধ্বমুখী। মৃত্যুর হার নিয়ন্ত্রিত থাকলেও মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষম তরুণরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি। তবে জ্বর হওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ না মেলে চলায় মৃত্যু ঝুঁকি বাড়ছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৭,৫০০-এর বেশি মানুষ, আর মৃত্যু ১০০ ছাড়িয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক সূত্র বলছে, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ খানিক দেরিতে শুরু হয়েছে। বিগত ৭-৮ দিন ধরে জ্বরে ভুগছিল, কালকা টেস্ট করে তার ডেঙ্গু ধরা খাইছে, পরে যে কালকা রাত্রে তাকে ইমার্জেন্সি ভর্তি করানো হয়েছে। ওইখানে ডাক্তার দেখাইছিলাম মডিউলে, ওইখানে ডাক্তার দেখানোর পরে ডেঙ্গু ধরা পড়ছে। এবছর ডেঙ্গুতে আক্রান্তের বেশিরভাগ অপেক্ষাকৃত তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠী। ডেঙ্গু জ্বরের ধরন অনুযায়ী তৃতীয় দিন থেকে জ্বর কমে আসে এবং ৭ দিনের মধ্যে দেখা দেয় জটিলতা। প্লাটিনেট কমে গেছিল, ৩২,০০০ চলে আসছে। আমার ডেঙ্গু পজিটিভ ছিল এবং প্লাটিলেট কাউন্ট প্রায় অনেক কমে গেছিল, এখন প্রায় মোটামুটি সুস্থ। ডাক্তার সবই ইনশাল্লাহ ভালো আছে। জ্বর নিয়ে আসছি, ডেঙ্গু জ্বর নিয়ে আসছি, এখন ইনশাল্লাহ আজকে মনে হয় ছুটি দিয়ে দিবে। চিকিৎসকরা বলছেন, জ্বরে আক্রান্ত হলে প্রথমেই ডেঙ্গু কিনা শনাক্ত করা জরুরি।
আমরা মনে করি 3-4 দিন জ্বর হলো, জ্বর ভালো হয়ে গেল, আচ্ছা ঠিক আছে আমি ভালো, তখন সে নিজেকে সুস্থ মনে করে। কিন্তু মনে রাখতে হবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে 3 থেকে 4 দিন 5 দিন জ্বর যখন কমে যায় তখন তার এই 4 থেকে 7 দিন তার ঝুঁকিটা বেড়ে যায়। কারণ কী ঝুঁকি বেড়ে যায়? এই ঝুঁকি হচ্ছে তার শরীর থেকে পানি বের হয়ে যায়, এই পানি বের হয়ে সেই পানিটা চলে যায় ব্লাড ভেসেল থেকে অন্য জায়গায় চলে যায়, তখন তার প্রেশারটা ফল করে যায়, যাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে জ্বরটা ভালো হয়ে গেল, তারপরে এই সময় 4 থেকে 7 দিনের মধ্যে তার প্লেটলেট কাউন্ট কমে যায়। তো প্লেটলেট কাউন্ট কমে গেলেও ভয়ের কারণ নাই, আস্তে আস্তে এটা বাড়তে শুরু করে। কিন্তু আমাদেরকে ফলো আপ করতে হচ্ছে কত দ্রুত কমছে এবং তার প্লেটলেট কমানোর জন্য তার কোনো লক্ষণ আসে কিনা। তৃতীয় বা চতুর্থ দিন থেকে জ্বর না থাকলে বিষয়টি আমলে না নেওয়ায় ডেঙ্গু শক সিনড্রোমে নানান জটিলতা ও প্রেশার পালস কমে মৃত্যু ঝুঁকিতে পড়েন রোগীরা। জান্নাতুল বাকরা কেকা, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। রোপিত গাছগুলো যথাযথ বেড়ে উঠতে স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের বিষয়ে জোর দেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সারা দেশে এবারও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। শেরপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে এবং এখানে 5000 বৃক্ষ রোপণ এবং 2000 বৃক্ষ বিতরণ করা হয়েছে, চারা বিতরণ করা হয়েছে। এবং এই যে আমরা চারা বিতরণ করছি, বৃক্ষরোপণ করছি, একটি উদ্দেশ্য বাংলাদেশে যে উষ্ণতা, এই উষ্ণতাকে প্রশমিত করা, পাশাপাশি কার্বন নিঃসরণ যেটা হচ্ছে সেটাকেও কিন্তু কমিয়ে আনা। সব কিছু মিলিয়ে গাছের বিকল্প নেই, গাছকে যত বেশি পারি আমাদের এই বর্ষা লাগাতে হবে এবং সবুজে বাংলাদেশটাকে ছেড়ে ফেলতে হবে, তবেই কিন্তু আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। গাছ বাড়িতে ভালো করে লাগাবো এবং কি গাছের ফল খাবো, গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, আমরা খুব ভালো লাগছে, যত্ন করবো, ভালো অনেক উপকার করবে। বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক সড়কের পাশে এবং কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন বৃক্ষপ্রেমীরা। গাছ লাগানোর সুবিধা রয়েছে এই মাঠগুলোতে। আমরা আজকে শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছি। এই প্রোগ্রামকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং তাদের মাধ্যমে যেন আমরা আরো বেশি আনন্দ বোধ করে এবং উদ্যোগ আরো নেয়, এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বৃক্ষ আমাদের মানে দুহাত ভরে দিয়েছে, আমরা বৃক্ষকে দিয়েছি, তাই এই এলাকার জনগণকে সাথে নিয়ে যাতে বৃক্ষ লাগালি হবে না, যাতে তাদেরই সম্পদ তারা যেন রক্ষা করতে পারে। আমাদের প্রকৃতি রক্ষার জন্য এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে পাখি রক্ষার জন্য বৃক্ষরোপণ মানে প্রয়োজন। সামনের দিনগুলোতে আরও বৃক্ষ রোপিত হবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় যে প্রকৃতি ও জীবন ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে বা আগামীতেও গ্রহণ করবে, এটা নিশ্চয়ই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। প্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণে খুশি স্থানীয়রা। রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে সচেষ্ট হওয়ার কথা জানান তারা। সিজন চেঞ্জ হচ্ছে, এক এক সময় যখন বৃষ্টি আসার কথা সেখানে হচ্ছে গরম, এগুলা প্রাকৃতিক যে দুর্যোগ সবকিছু এই গাছ লাগানোর মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হবে। রোপিত গাছগুলো প্রকৃতিতে নির্মলতা ফেরাতে এবং অক্সিজেনের যোগান বাড়িয়ে সুস্থ পরিবেশ করতে কার্যকরী ভূমিকা রাখবে প্রত্যাশা পরিবেশবাদীদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ছাদ কৃষি নগরের পরিবেশ সুরক্ষার পাশাপাশি নিরাপদ খাদ্য চাহিদার একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠছে। ছাদ কৃষি কার্যক্রম ছড়িয়ে যাচ্ছে শহরের ছাদ থেকে ছাদে। উদ্যোক্তারা বলছেন, নাগরিকের সুস্বাস্থ্যের জন্য এ ধরনের কার্যক্রম কার্যকরী ভূমিকা রাখতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার হাতিরঝিল সংলগ্ন মহানগর আবাসন এলাকা,
পরিকল্পিত এই এলাকার অধিকাংশ ভবনের ছাদেই সবুজের চর্চাটি এখন বেশ দৃশ্যমান। এর মাঝে 7 তলা ভবনের উপরে 1500 বর্গফুট আয়তনের এই ছাদ কৃষি গড়ে তুলেছেন ডাক্তার রাশিদুল হাসান এবং তার স্ত্রী সালমা সুলতানা। কতটুকু শাকসবজি আপনারা এখান থেকে পান যেটা থেকে আপনার বাজার থেকে আর কিনতে হয়? না, বাজার থেকে কোনো কিনি না, বরঞ্চ বললাম না আত্মীয় স্বজন যারা যেখানে আসছে ঢাকা শহরে সবার বাসায় পাঠাই আমি। শীতকালীন সবজি যেগুলো সেগুলো বেশিরভাগ আমরা এখানে পেয়ে যাই। বাহারি সবজি আর নানান ফল ফসল উৎপাদন হচ্ছে এখানে। নিরাপদ খাদ্যের ভাবনা থেকে নেওয়া হয়েছে জৈব কৃষির চর্চা। গোবর সার মিলাই, নিম খোল মিলাই, আর ওই যে আমার সব সবজি পচা, তারপরে এই গাছের পাতা সব ওই ড্রামে রেখে দিই। এই যে এই বর্ষা শেষ হলো ওগুলো সব আবার মাটির সাথে মিলাবো। নগরের অধিবাসীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনের তাগিদ ও প্রয়োজনীয় পুষ্টির যোগানে ছাদ কৃষি ক্রমেই ছড়িয়ে পড়ছে, দাবি উদ্যোক্তাদের। সমস্ত হাউস ওয়াইফ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবসর সময় একটা গাছ হলেও লাগান। নগরে নিরাপদ খাদ্য নিশ্চয়তার জন্য অনেক পরিবারই আজকাল ছাদ কৃষির দিকে ঝুঁকছেন, কারণ এখান থেকে তারা নিরাপদ খাদ্যের পাশাপাশি মানসিক একটা প্রশান্তি পাচ্ছেন, যেটি সবচেয়ে বড় মূল্যায়ন করছেন। এবং এটি দেখে আশেপাশের এলাকাগুলোতেও ছাদ কৃষি ছড়িয়ে যাচ্ছে। রাশিদুল হাসান এবং সালমা সুলতানার এই ছাদ কৃষিটি তেমনই একটি উদাহরণ সৃষ্টি করেছে মহানগর এলাকায়। ঢাকার মহানগর থেকে শাইখ সিরাজ চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পানের চাষ করে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের সীমান্ত এলাকার চাষিদের। সপ্তাহে 2 দিনের হাটে বিক্রি হয় 10 থেকে 15 লাখ টাকার পান। এসব পান পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবারে প্রকৃতি সংবাদ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে বেহাল দশা বগুড়া শহরবাসীর। সেউজগাড়ি, শেরপুর রোড ও স্টেশন রোডে ফেলা ময়লায় হুমকিতে জনস্বাস্থ্য ও প্রাণ প্রকৃতি। জনপ্রতিনিধিদের দাবি, অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণেই ভেঙে পড়েছে বর্জ্য ব্যবস্থাপনা। এবারে খেলার খবর।